নমস্কার সবাইকে। আজকে থেকে আমাদের নতুন সাবজেক্ট শুরু হচ্ছে, সেটা হচ্ছে ইন্ডিয়ান পোলাইটি। তো যারাই বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা দেবে, ইন্ডিয়ান পোলাইটি একটা গুরুত্বপূর্ণ বিষয়। ইন্ডিয়ান পোলাইটিতে যারা যারা ভালো স্কোর করতে পারবে তাদের কিন্তু কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করাটা একটু অনেকাংশে তোমরা এগিয়ে থাকবে। ঠিক আছে, তো আজকে থেকে আমরা শুরু করছি আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের একদম প্রথম ক্লাস। তো আজকের ক্লাসটা আমরা একদম বেসিক থেকে শুরু করব। হ্যাঁ, এমন থাকতে পারো তোমাদের মধ্যে, এমন অনেকেই থাকতে পারো যে কনস্টিটিউশন সম্পর্কে কোনো ধারণাই নেই। আবার এমনও আছো যারা কনস্টিটিউশন সম্পর্কে মোটামুটি কিছু ধারণা আছে। আবার এমনও আছো যারা অনেকটাই কনস্টিটিউশন কমপ্লিট করে ফেলেছো, জাস্ট এখন রিভিশন দিচ্ছ। বিভিন্ন ধরনেরই তোমরা এখানে থাকতে পারো। তো যারাই আছো তোমরা, যাদের শেষ হয়ে গেছে তোমরা একটু রিভিশন করে নিতে পারো। আর যারা একদম বেসিক, যে আমরা কিচ্ছু জানি না, একদম কনস্টিটিউশন প্রথম থেকে শুরু করতে চাচ্ছি, তাদের জন্য এই ক্লাসটা। আর যারা মোটামুটি জানো তাদের জন্য এই ক্লাসটা তোমরা দেখতে পারো। আশা করি তোমাদের এই ক্লাসগুলো করলে তোমাদের খুব উপকারে আসবে। ঠিক আছে, তো কথা না বাড়িয়ে চলো আমরা শুরু করছি আমাদের ক্লাস। আজকে প্রথম ক্লাস ইন্ডিয়ান কনস্টিটিউশনের উপরে। এই একটা বেসিক ক্লাস যেটা তোমাদের ফিউচারে অনেক হেল্প করবে। চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাস শুরু করছি। তোমাকে যদি বলি বেসিক অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন কী, বা আমি যদি জিজ্ঞেস করি আমরা কেন কনস্টিটিউশন পড়ব, ওয়াই আমরা কেন কনস্টিটিউশন পড়ব, চট করে কমেন্ট করে জানিয়ে দাও আমাকে যে আমরা কেন কনস্টিটিউশন পড়ব। আমরা কনস্টিটিউশন পড়ব শুধুমাত্র একটা জিনিসের জন্য, সেটা হচ্ছে টু সেট রুলস অ্যান্ড রেগুলেশন। আমাদের দেশের রুলস অ্যান্ড রেগুলেশন জানার জন্য, আমরা কি করব? ইন্ডিয়ান কনস্টিটিউশন পড়ব। ঠিক আছে, যেমন আমি বলি, ধরো তোমরা যারা এই পরীক্ষা দেবে, ধরো একটা আমি স্কুল দিয়ে এক্সাম্পল দিই। স্কুল, ধরো কোনো একটা স্কুলের 11টা থেকে ক্লাস শুরু হওয়ার কথা, সেই স্কুলে দেখা গেল যে 11:30-তে টিচার আসে ক্লাসে, মানে স্কুলে টিচার প্রবেশ করে। বা এমন দেখা গেল যে যখন ক্লাস শুরু হয় তার অনেকটা পরে স্কুলে ছাত্রছাত্রী আসছে। ঠিক আছে, বা যে ড্রেস, স্কুলের স্টুডেন্টদের যে ড্রেস থাকে, সে ড্রেস ওরা ঠিকমতো পড়ছে না, বা স্কুলের যে নিয়ম, রুলস এবং রেগুলেশন থাকে সেগুলো করছে না। তা এতে কী হবে? এতে কিন্তু একটা স্কুলের যে ডিসিপ্লিন কমিটি, যে ডিসিপ্লিন আছে, সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এবং একটা স্কুলকে সঠিকভাবে পরিচালনা করা কিন্তু কোনো পক্ষেই সম্ভব হবে না। তো একটা স্কুলকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য কিন্তু ওই স্কুলের যে রুলস আছে সেই রুলসগুলোকে মান্য করতে হবে, এবং যে রেগুলেশন থাকবে সেই রেগুলেশনগুলোকে কিন্তু কী করতে হবে? মান্যতা দিতে হবে। তাহলেই কিন্তু স্কুলটা সুন্দরভাবে চলবে। এবং স্কুল যদি সুন্দরভাবে চলে তাহলে দেখবো অটোমেটিক স্কুলের ডেভেলপমেন্ট থেকে শুরু করে সব কিছু হয়ে যাচ্ছে, ঠিক সময় হয়ে যাচ্ছে। ঠিক সেম টু সেম আমাদের যে দেশ ভারতবর্ষ, ইন্ডিয়া, আমাদের যে দেশ, সেই দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য কিন্তু একটা রুলস এবং রেগুলেশন থাকতে হবে। না হলে কিন্তু আমাদের এই দেশ সুন্দরভাবে চলবে না। সেম টু সেম স্কুলের মতো আমরা বলতে পারি। স্কুলের মতো যদি প্রপার রুলস রেগুলেশন না থাকে তাহলে মিসগাইডেন্স হবে, মিসম্যানেজমেন্ট হবে, এবং যদি প্রপার ম্যানেজমেন্ট না থাকে তাহলে কিন্তু কোনো কিছু সুন্দরভাবে চলবে না। সেম টু সেম আমাদের দেশেরও কিন্তু যদি প্রপার রুলস রেগুলেশন না থাকে, আমাদের দেশও কিন্তু সুন্দরভাবে চলবে না। ঠিক আছে, সেই জন্য আমাদের দেশ কিভাবে চলবে সেটা জানার জন্য আমরা কি পড়ব? আমরা পড়ব ইন্ডিয়ান কনস্টিটিউশন। ঠিক আছে, তাহলে হোয়াই কনস্টিটিউশন তোমরা জেনে গেলে যে কনস্টিটিউশন আমরা কেন পড়ব। আমরা কনস্টিটিউশন পড়ব টু সেট রুলস এবং রেগুলেশন জানার জন্য আমরা কনস্টিটিউশন পড়ব। ঠিক আছে, এবারে একটা এক্সাম্পল দিই তোমাদেরকে, খুব সুন্দরভাবে বুঝতে পারবে তোমরা। ধরো তোমার একটা এরিয়া, তোমার পাড়া, আমি বলতে পারি তোমার পাড়া। ঠিক আছে, তুমি যে পাড়াতে থাকো সেই পাড়াতে তোমরা কয়েকজন মিলে ডিসাইড করলে যে আমাদের পাড়াতে আমরা কি করব? দুর্গাপূজা করব। আমাদের পাড়াতে এবারে আমরা সবাই মিলে একটা দুর্গাপূজা করব। তোমরা ভাবলে যে আমরা একটা দুর্গাপূজা করব। তখন কি করবে তোমরা? তখন কিন্তু তোমরা কয়েকজন মিলে কিন্তু একটা এত বড় পূজা করা সম্ভব হবে না। তখন তোমরা কি করবে? প্রত্যেক দিন
বা প্রত্যেক দিন না, তোমরা ওই যে কোনো একটা দিন সিলেক্ট করবে, সেই দিনে কিন্তু তোমাদের পাড়ার যত মান্যগণ্য ব্যক্তি আছে এবং যারা আছে সবাইকে তোমরা ডাকবে, যে নির্দিষ্ট একটা জায়গা সিলেক্ট করবে, সিলেক্ট করে তুমি তাদেরকে সবাইকে নিমন্ত্রণ করবে, করে বলবে যে আজকে সন্ধ্যা 6টায় 6 PM আমরা একটা দুর্গাপুজো করতে যাচ্ছি, আপনারা সবাই আসুন, সেখানে আমরা সব কিছু নিয়ে একটা আলোচনা করব বা আলোচনা সভা করব। ঠিক আছে? তাহলে তুমি কি করবে, প্রথম কি করবে, তাদেরকে সবাইকে ইনভাইট করবে যে আমরা একটা দুর্গাপুজো করতে যাচ্ছি, আপনারা সবাই আসুন, আমরা সন্ধ্যা 6টায় আসুন আপনারা, আমরা সবাই মিলে একটা প্ল্যান করব যাতে আমরা সুন্দর করে একটা দুর্গাপূজা করতে পারি। ঠিক আছে? তো তোমরা আনলে, সবাই আসার পর কি করবে, সবাই আসার পর তোমরা একটা কমিটি তৈরি করবে। কি তৈরি করবে? একটা কমিটি তৈরি করবে নাকি? এই কমিটির মধ্যে একজনকে তোমরা প্রেসিডেন্ট বানাবে। ঠিক আছে? একজনকে তোমরা প্রেসিডেন্ট বানাবে, আরেকজনকে তোমরা সেক্রেটারি বানাবে, মেম্বার বানাবে। ঠিক আছে? বানিয়ে তারপরে আরেকজনকে ক্যাশিয়ার বানাবে। ঠিক আছে? ক্যাশিয়ার বানাবে। তো তোমরা কিন্তু ওই পাড়ার যতগুলো মানুষ আছে তাদের মধ্যে থেকে কিন্তু একজনকে প্রেসিডেন্ট, একজনকে সেক্রেটারি, একজনকে মেম্বার, একজনকে ক্যাশিয়ার বানাবে। ঠিক আছে? বানিয়ে কিন্তু পূজার জন্য একটা কী তৈরি করবে, একটা কমিটি তৈরি করবে, যে এই কমিটিটা এমনভাবে কাজ করবে এবং আমরা সুন্দরভাবে যাতে একটা পুজো করতে পারি। ঠিক আছে? তো বুঝেছো এতটুকু অবধি? আশা করি বুঝেছো। তারপর কি হয়েছে, এবার ধরো প্রেসিডেন্ট কাকে বানাবে? তুমি তোমার পাড়ার মধ্যে, তুমি ধরো তোমার পাড়ার মধ্যে ভাবো তুমি প্রেসিডেন্ট কাকে বানাবে। তুমি দেখবে প্রেসিডেন্ট তাকেই বানাবে যাকে সবাই মান্যতা দেয়, যাকে সবাই মানে, যার কথা সবাই শুনে, তাকেই কিন্তু তুমি প্রেসিডেন্ট বানাবে। যার তোমার পাড়ার মধ্যে দেখবে যে ব্যক্তিটা একটু শিক্ষিত, বেশি শিক্ষিত, যার একটু এজ বেশি এবং যার কথা সবাই শুনে, সবাই মান্যতা দেয়, তাকে কিন্তু তুমি প্রেসিডেন্ট বানাবে। বা এমন একজনকে তুমি সেক্রেটারি বানাবে, এমন একজনকে তুমি ক্যাশিয়ার বানাবে, এমন দেখেই কিন্তু তুমি বানাবে। ঠিক আছে? তো এবার যদি আমি ইন্ডিয়ান কনস্টিটিউশনের কথা বলি, সেখানে কি হবে, 1947 সালে যখন ভারত স্বাধীন হয়, ঠিক তারপরে দেশকে কিভাবে পরিচালনা করা যায়, তখনকার যে নেতৃত্ববর্গরা ছিল, যারা নেতৃত্ব দিচ্ছিল দেশকে, তখন তারা ডিসাইড করেছিল যে তারা একটা কমিটি কমিটি বানাবে। সেম টু সেম দুর্গাপূজার মতো, তুমি দুর্গাপূজাতে একটা কমিটি বানাবে, সবাইকে আহ্বান করেছিলে, ডেকেছিলে, সেম টু সেম তারা কী করেছিল, সবাইকে ডেকে একটা কমিটি বানিয়েছিল। যেই কমিটিটার নাম ছিল কি, যেই কমিটিটার নাম ছিল ড্রাফটিং কমিটি। যেই কমিটিটার নাম ছিল ড্রাফটিং কমিটি, বা বাংলায় এটাকে আমি বলতে পারি খসড়া কমিটি। সবাই পড়েছো খসড়া কমিটি। তো এই প্রথম কনস্টিটিউশন, এই যে এখানে যদি আমি এটার সাথে রিলেটেড করি, তাহলে কনস্টিটিউশনটা, এই দুর্গাপূজাটা করার জন্য তোমরা যা যা করেছিলে, এই কনস্টিটিউশনটা লেখার জন্য কিন্তু তারা তাই করেছিল। দেখো আমি রিলেট করে দিচ্ছি। তাহলে তুমি দুর্গাপূজা করার জন্য কী করেছিলে, প্রথম কমিটি তৈরি করেছিলে। তারাও যাতে সুন্দরভাবে রুলস রেগুলেশন সেট করার জন্য একটা কমিটি তৈরি করেছিল, যে কমিটিটার নাম হচ্ছে ড্রাফটিং কমিটি, বা বাংলায় বলা হয় খসড়া কমিটি। এবং এই কমিটির একজন চেয়ারম্যান বানিয়েছিল। আর কাকে চেয়ারম্যান বানাবে? আমি কি বলেছিলাম যে তোমার পাড়ার মধ্যে তুমি এমন একজনকে প্রেসিডেন্ট বা চেয়ারম্যান বানাবে যার শিক্ষাগত যোগ্যতা অনেক বেশি, যাকে সবাই মান্যতা দেয় এবং যে একটু বয়স্ক বেশি। সেম টু সেম এখানেও চেয়ারম্যান এমন একজনকে বানিয়েছিল তারা, যিনি খুব শিক্ষিত ছিল এবং বয়সে অনেক বড় ছিল এবং যার কথা সবাই মান্যতা দিত। তিনি কে? সবাই চিনো ওনাকে। উনি হচ্ছেন এই ব্যক্তি হচ্ছে ডক্টর, তোমরা সবাই চিনো, ডক্টর B.R. আম্বেদকর। এই খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিল? খসড়া কমিটির চেয়ারম্যান ছিল ডক্টর B.R. আম্বেদকর। ঠিক আছে? ডক্টর B.R. আম্বেদকর ছিল খসড়া কমিটির চেয়ারম্যান। তবে কেন ডক্টর B.R. আম্বেদকরকে খসড়া কমিটির চেয়ারম্যান বানিয়েছিল? কারণ ডক্টর B.R. আম্বেদকর ছিল তৎকালীন সময়ে সবথেকে শিক্ষিত ব্যক্তি, সবথেকে বয়োজ্যেষ্ঠ মানুষ, এবং ডক্টর B.R. আম্বেদকরের কথা সবাই মান্যতা দিত। সেই জন্য কিন্তু ডক্টর B.R. আম্বেদকরকে কী বানানো হয়েছিল? খসড়া কমিটির চেয়ারম্যান বানানো হয়েছিল। ঠিক আছে? এবার আমরা বলতে পারি ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন কে? ডক্টর B.R. আম্বেদকর। বা তোমাকে যদি এই জিজ্ঞেস করে যে ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিল, সেম আনসার হবে ডক্টর B.R. আম্বেদকর। ঠিক আছে? এবার কি করলো, ওনাকে চেয়ারম্যান বানিয়ে বললো যে আপনারা
কনস্টিটিউশন লেখা বা আপনারা দেশ কীভাবে পরিচালনা করবে সেটার জন্য একটা বই লিখুন, ঠিক আছে, বা যেটাকে আমরা নাম দিয়েছি কি কনস্টিটিউশন। এবার তারা কনস্টিটিউশন লেখা শুরু করলো। তো এইবার আমি লিখলো কনস্টিটিউশন, তারা লেখা শুরু করলো বা লিখে কমপ্লিট করলো। তারপর আমরা বিশদভাবে পড়বো কীভাবে কনস্টিটিউশনের মধ্যে কী কী আছে, আমরা সবগুলো পড়বো পরে। কনস্টিটিউশন লিখলো। এবার ধরো তোমাকে আমি একটা কোশ্চেন তোমাকে আমি একটা বললাম যে ধরো তোমার বাড়িতে তুমি একটা গাছের বাগান করবে, ফুলের বাগান করবে, তুমি একটা ফুলের বাগান করবে। তো তোমাকে যদি বলি আমি যে ফুলের বাগান করতে গেলে তুমি প্রথমে কি করবে, তুমি বলবে যে আমি জায়গাটা ঠিক করব, তারপরে জায়গাটা ঠিক করার পরে আমি কোনো একটা নার্সারিতে যাব, সেখান থেকে গিয়ে আমি ফুলের চারা নিয়ে আসব, এনে এটাকে রাখবো। এবার আমি যদি তোমাকে বলি শুধু চারা এনে লাগিয়ে দিলেই কি চলবে, আর কিছু করতে হবে না? তুমি বলবে না, অবশ্যই করতে হবে। কী করতে হবে আমাদেরকে পরিচর্যা করতে হবে। কি করতে হবে? পরিচর্যা করতে হবে। এই পরিচর্যা করলেই কিন্তু ফুলের বাগানগুলো সুন্দর হবে এবং সুন্দর সুন্দর ফ্লাওয়ার বা ফুল সেখানে ফুটবে, ঠিক আছে? সেম টু সেম কনস্টিটিউশনটা লেখার পরও কিন্তু এটাকে কী করতে হবে? সংরক্ষণ করতে হবে। এটাকে সংরক্ষণ করতে হবে মানে কি? এটাকে দেখাশোনা করতে হবে। কে দেখাশোনা করবে? ইন্ডিয়ান কনস্টিটিউশনকে কে দেখাশোনা করবে? ইন্ডিয়ান কনস্টিটিউশনকে দেখাশোনা করবে বা কাস্টোডিয়ান করবে, সবাই চিনো, সুপ্রিম কোর্ট। কে করবে? সুপ্রিম কোর্ট। ইন্ডিয়ান কনস্টিটিউশনকে দেখাশোনা করবে কে? সুপ্রিম কোর্ট, ঠিক আছে? তাহলে কাস্টোডিয়ান অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান কনস্টিটিউশন, সংরক্ষণকে আমরা বলবো কাস্টোডিয়ান মানে সংরক্ষণ করা। তাহলে ইন্ডিয়ান কনস্টিটিউশনকে কে সংরক্ষণ করবে? সুপ্রিম কোর্ট সংরক্ষণ করবে। যেহেতু সুপ্রিম কোর্ট এসছে, আমরা সুপ্রিম কোর্ট সম্পর্কে একটু কিছু জেনে নেব। চলো, সুপ্রিম কোর্ট সম্পর্কে আমরা বিশদভাবে পড়বো পরের ক্লাসগুলোতে। আস্তে আস্তে প্রত্যেকটা টপিক আমরা আস্তে আস্তে শেষ করব। আজকে একটু বেসিক আইডিয়া তোমাদেরকে সুপ্রিম কোর্ট সম্পর্কে দিয়ে দিই। চলো, সুপ্রিম কোর্ট ভারতবর্ষের মধ্যে একটাই আছে, যেটা প্রথমে তৈরি হয়েছিল। কোথায় তৈরি হয়েছিল? কলকাতাতে তৈরি হয়েছিল। কবে তৈরি হয়েছিল? স্থাপন হয়েছিল কবে? 1774 খ্রিস্টাব্দে। এবং এই স্থাপনের রেগুলেটিং অ্যাক্ট ছিল 1773। এবং আর্টিকেল নাম্বার ছিল 124, ঠিক আছে? তাহলে এই হচ্ছে। এবং আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে এই প্রথম যখন সুপ্রিম কোর্ট ছিল, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস অফ সিজিআই ছিল একজন এবং জাজেস ছিল মাত্র 3 জন। তৎকালীন সময়ে সিজিআই ছিল একজন এবং জাজেস ছিল কিন্তু মাত্র 3 জন, ঠিক আছে? তাহলে প্রথম যে সিজিআই ছিল, ওনার নাম কি ছিল? ওনার নাম ছিল লর্ড ইলাইজা ইম্পে। এবং জাজেস ছিল 3 জন। ওরা ছিল যেমন লর্ড ক্যাম্বা, লর্ড লিমেনস্টার, এমন ছিল 3 জন সবগুলো। এবং প্রত্যেকটা পার্সন কিন্তু ছিল ব্রিটিশ। মানে যারা বিচারক ছিল বা জাজেস ছিল, ওরা কিন্তু ছিল কি? প্রত্যেকেই ছিল ব্রিটিশ। এই হচ্ছে আমাদের সুপ্রিম কোর্ট সম্পর্কে একটা আইডিয়া, একটু জাস্ট সামান্য একটা ধারণা তোমাদের দিয়ে দিলাম। বাকিটা আমরা পরের ক্লাসে পড়বো। পরে যখন সুপ্রিম কোর্ট সম্পর্কে আমরা বিশদভাবে পড়বো তখন তোমরা জানবে। তো সুপ্রিম কোর্ট ভারতবর্ষে একটা, যেটা সর্বোচ্চ আদালত নামে আমরা চিনি। এবং সেটা প্রথম তৈরি হয়েছিল কলকাতাতে। কত সালে? 1774 সালে বা 1774 খ্রিস্টাব্দে। রেগুলেটিং অ্যাক্ট কত ছিল? 1773। তৎকালীন সময়ে সিজিআই, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, ছিল একজন এবং জাজেস ছিল 3 জন। বর্তমান আমি যদি প্রেজেন্ট সিচুয়েশনের কথা বলি, বর্তমান সময়ে কিন্তু সিজিআই আছে একজন এবং জাজেস আছে 33 জন। মনে রাখবে, ইন প্রেজেন্ট সিচুয়েশন, ঠিক আছে? বর্তমান সময়ে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া আছে একজন আর জাজেস আছে 33 জন। এবার যদি তোমাকে আমি জিজ্ঞেস করি যে এই যে জাজেস 1+3 মানে চিফ জাস্টিস প্লাস জাজেস থেকে হলো 1+33, এই যে পরিবর্তনটা হলো, এই পরিবর্তনটা কে করলো? এই পরিবর্তনটা, এই 3 জন থেকে 33 জন যে পরিবর্তনটা হলো, চেঞ্জ হলো, এটা কে করলো? বা আমি যদি বলি এখন 33 জন জাজেস আছে সুপ্রিম কোর্টে, 40 জন করবে, এটা কে করবে? কার সেই ক্ষমতা আছে যে জাজেসের সংখ্যা বাড়াবে বা কমাবে? আমি জানি তোমাদের মধ্যে অনেকেই বলবে এখানে প্রেসিডেন্ট, কিন্তু প্রেসিডেন্ট কারেক্ট আনসার না। কারণ প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিযুক্ত করে,
কিন্তু আমি বলেছি যে সংখ্যায় যে 3 থেকে 33 হলো, এই সংখ্যায় বাড়ানো কমানোকেই করলো, সেটা কেউ না, সেটা হচ্ছে পার্লামেন্ট। ঠিক আছে, কে করবে সেটা? সেটা করবে পার্লামেন্ট, সেটা করবে পার্লামেন্ট। তো পার্লামেন্ট তিনটা জিনিস নিয়ে তৈরি হয়, একটা হচ্ছে লোকসভার মেম্বার, আরেকটা হচ্ছে রাজ্যসভার মেম্বার, আরেকটা হচ্ছে প্রেসিডেন্ট, আরেকটা হচ্ছে প্রেসিডেন্ট। আমরা পরবর্তী সময়ে কিন্তু লোকসভা সম্পর্কে বিশদভাবে পড়ব, রাজ্যসভা সম্পর্কে বিশদভাবে পড়ব, প্রেসিডেন্ট সম্পর্কে একটা প্রত্যেকটা সম্পর্কে একটা করে ক্লাস নিয়ে আসবে, একদম বিশদভাবে যা আছে সব কিছু কিন্তু আমরা আস্তে আস্তে শেষ করব, সিলেবাস ওয়াইজ সব কিছু কিন্তু আমরা শেষ করব। তাহলে লোকসভা, রাজ্যসভা এবং প্রেসিডেন্ট মিলে কিন্তু কী তৈরি হয়? প্রেসিডেন্ট মিলে তৈরি হয় পার্লামেন্ট। বুঝেছো? আশা করি বুঝেছো। কোনো কনফিউশন থাকলে কমেন্ট বক্সে জানাবে, আমি চেষ্টা করব সেই কনফিউশন যদি থাকে সেটা দূর করে দেওয়ার জন্য। তারপরে সময় কতদিন লেগেছিল ইন্ডিয়ান কনস্টিটিউশন লিখতে? সময় কতদিন লেগেছিল? সময় লেগেছিল 2 years, ঠিক আছে, 2 years 11 months 18 days, 18 days, ঠিক আছে, মনে রাখবে 2 years 11 months 18 days কিন্তু সময় লেগেছিল। এবার পরীক্ষার মধ্যে কী করবে, তোমাদের অপশানটা একটু ঘুরিয়ে দিয়ে দেবে যে 2 years 18 months, ঠিক আছে, 11 days, তাহলে এটা কিন্তু রং আনসার হবে। এটা কি আনসার হবে? এটা কিন্তু তোমাদের রং আনসার হবে, কারণ 18 months কখনোই না, 18 months মানে 1 year 6 months, তাহলে তো এটা 3 years 6 months 11 days হয়ে যাবে, তাহলে এটা কখনোই কারেক্ট আনসার হবে না। তো কারেক্ট আনসার হবে 2 years 11 months 18 days, 2 year 11 months 18 days, ঠিক আছে। এবার যদি বলে খরচ কত হয়েছিল, তৎকালীন সময়ে কনস্টিটিউশন লিখতে মোট খরচ হয়েছিল 64 লাখ, 64 লক্ষ টাকা, 64 লক্ষ টাকা, 64 লাখ। তৎকালীন সময়ে ইন্ডিয়ান কনস্টিটিউশন লিখতে খরচ হয়েছিল 64 লাখ। রিটেন, ভারতের সংবিধান হচ্ছে একটা লিখিত সবথেকে বড় সংবিধান, লিখিত বড় সংবিধান পৃথিবীর মধ্যে সবথেকে বড় লিখিত সংবিধান হচ্ছে ভারতবর্ষের। এবং মনে রাখবে, পৃথিবীর মধ্যে লিখিত সবথেকে ছোট সংবিধান হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের। লিখিত আমেরিকারটাও লিখিত, ইন্ডিয়ারটাও লিখিত, ভারতেরটাও লিখিত, কিন্তু আমেরিকারটা হচ্ছে সবথেকে ছোট লিখিত সংবিধান, আর ভারতবর্ষেরটা হচ্ছে লিখিত সবথেকে বড় সংবিধান। এবং আরেকটা জিনিস মনে রাখবে, ইন্ডিয়ান কনস্টিটিউশন কিন্তু একটি আছে যেটাকে যে ইন্ডিয়ান, এবং বাজারে তোমরা যে বইগুলো দেখতে পাও সেগুলো কিন্তু কপি, মানে সেগুলো আমরা বলতে পারি ট্রান্সলেশনের বই, এবং সেগুলো কপি পেস্ট করে বানানো, বা মানে অরিজিনাল বই না। এবং সেটাকে পার্লামেন্টের মধ্যে, এবং যে মেইন বইটা কনস্টিটিউশনের যে মেইন বুকটা আছে সেটা কিন্তু পার্লামেন্টের মধ্যে একটা কাচের বাক্সের মধ্যে বন্দি করে রাখা আছে, একটা কাচের বাক্সের মধ্যে বন্দি করে রাখা আছে। এবং এই কাচের বাক্সের মধ্যে কিন্তু হিলিয়াম গ্যাস রাখা আছে, এই কাচের বাক্সের মধ্যে হিলিয়াম গ্যাস রাখা হয়েছে। কেন? কারণ হিলিয়াম গ্যাস অন্য কোনো গ্যাসের সাথে বিক্রিয়া করে না, যার জন্য বইয়ের পাতাটা তৎকালীন সময়ে যেমন ছিল আজকে 2026 সালেও ঠিক সেম টু সেম তেমনই আছে, কোনো পরিবর্তন নেই সেখানে, ঠিক আছে। তো সেখানে কি কাচের বাক্সের মধ্যে হিলিয়াম গ্যাস রেখে সেই বইটাকে কিন্তু সংরক্ষণ করে রাখা হয়েছে, ঠিক আছে। তো আজকের প্রথম ইন্ট্রোডাকশন ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। নেক্সট ক্লাস আমরা আরেকটা ইন্ট্রোডাকশন ক্লাস নিয়ে আসবো, অর্থাৎ দুটো ইন্ট্রোডাকশন ক্লাস শেষ করে কিন্তু আমরা কনস্টিটিউশনের ভিতর পড়তে, মানে মেইন যে টপিক আছে সেটাতে আমরা যাব। আগে বেসিক জিনিসগুলো আমরা কমপ্লিট করব, তারপরে কিন্তু আমরা মেইন যে পড়াগুলো আছে সেগুলো আমরা কমপ্লিট করব। তো কেমন লেগেছে আজকের ক্লাসটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর এতটুকু অবধি আজকের ক্লাস। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।